আশা করছি সবাই ভালো থাকার এখনো চেষ্টা করছেন। আমি অত্যন্ত আশাবাদী মানুষ। প্রথমত রাষ্ট্রচিন্তা এবং সমাজ বিজ্ঞান অনুষদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞ যে তারা এই ধরনের আয়োজনে পারস্পরিক ভালোবেসে আন্তরিকতাপূর্ণ পরিবেশ দিয়েছেন। একই সঙ্গে যে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা আজকেও এইভাবে মিলিত হতে পেরেছি, সেই সব শহীদ, আহত এবং লড়াকু সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ 2014 সাল থেকেই এই ধরনের নানাবিধ কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকেন। যে ধরনের কার্যক্রম একাডেমিক পাঠাতনের বাহিরে সৃজনশীল মানুষদেরকে নানাবিধভাবে তাদের ভাবনা চিন্তার খোরাক জোগাড় দেওয়ার জায়গা থেকে উস্কে দেওয়ার মতো নানাবিধ কার্যক্রম, সেই সব জায়গা থেকে আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ যুক্ত হওয়ার চেষ্টা করেন। আমাদের নানাবিধ সামাজিক এবং রাষ্ট্রীয় সীমাবদ্ধতা মেনে আমাদের আসলে সকলকে কাজ করতে হয়। এতদূর সত্ত্বেও এই ধরনের প্ল্যাটফর্ম যারাদের রাষ্ট্রচিন্তার মতো একটি সংগঠন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কিংবা আমরা তাদের সঙ্গে যুক্ত হয়েছি, আমরা মনে করছি যে এই ধরনের কার্যক্রম যদি চলমান থাকে তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ যেসব বিশ্ববিদ্যালয়ে এই রাষ্ট্রচিন্তার কাজ চলমান, নিশ্চয়ই আমাদের শিক্ষার্থীরা নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখতে সহায়ক ভূমিকা রাখবে রাষ্ট্রচিন্তা। আজকে আমাদের মঞ্চে 3 জন খান বসে আছেন, তো আমার নাম বলতে হয় ইমরান মাহফুজ খান, কারণ এই কখনো কখনো এক এক জিনিসের এক একটা প্রবণতা দেখা যায়। তো আজকে যেহেতু আমাদের শ্রদ্ধেয় 3 জন খান আছেন, পাশে আমাদের উপাচার্য মহোদয় এবং আজকের অনুষ্ঠানের সভাপতি আছেন, তাদের সবার নাম না নিয়ে শুধু শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আপনাদের উদ্দেশ্যে 2-1টি কথা বলার চেষ্টা করব। মূল কথাই আমাদের মূল খানই বলবেন। সকালবেলা আমি বাজারে কিছুক্ষণ ঘোরার চেষ্টা করলাম। আচ্ছা, আবুল মনসুর আহমদ কি প্রাত্যহিক আলু, পটল কিংবা আম, জাম, পেয়ারার মতো কোনো প্রাত্যহিক প্রয়োজনীয় বিষয়, নাকি রাস্তায় হেঁটে ধুলাবালি মাখা কিংবা এরকম তুচ্ছ তাচ্ছিল্য করার মতো বিষয়? তাহলে আবুল মনসুর আহমদকে তার 1898 সালে জন্মগ্রহণ করা সেই প্রান্তিক ময়মনসিংহ ধানীখোলা জন্মগ্রহণ করা ব্যক্তিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় পাটাতনে বিশ্ববিদ্যালয়ে কেন তাকে স্মরণ করবে? তার কারণ কি তার প্রয়োজনীয়তা? ঠিক সেই জায়গা থেকে 2-1টি নিরিখে আমি কথা বলবো। তার আগে সৈয়দ আবুল মকসুদের একটি রেফারেন্স আমি দেই, তাহলে আপনাদের বুঝতে সুযোগ হবে। সৈয়দ আবুল মকসুদ 2010 সালে লিখছেন, এদেশের হতভাগ্য মানুষ প্রায় 1.25 শতাব্দী ধরে গণতন্ত্রের পাঠ নিচ্ছে বিভিন্ন গণতন্ত্রের গুরু ও ওস্তাদের কাছ থেকে। পাঠ তারা নিয়ে যাচ্ছে কিন্তু পাশ করতে পারছে না 10ম শ্রেণী পড়ুয়ারা। আদুবাইয়ের মতো একই ক্লাসে পড়ে আছে প্রায় 70 বছর ধরে। তবে অন্য শিক্ষার্থীদের সঙ্গে গণতন্ত্রের বাঙালি তালেবুল ইলমদের পার্থক্য এখানে যে স্কুল মাদ্রাসার ছাত্ররা পাশ করে অথবা ফেল করে, কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রে ফেল করেছে বরাবরই শিক্ষকেরা। আচ্ছা, এর মানে কি দাঁড়ালো? আমরা যে আজকে অনেকের ভাইবা হয়েছে, পরীক্ষা চলছে, এখানে আপনি হয়তো পাশ করবেন অথবা ফেল করবেন, কিন্তু সৈয়দ আবুল মনসুর আমাদের রেফারেন্স দিয়ে বলছেন এই গণতন্ত্রের পাঠ যে পূর্ণাঙ্গভাবে আমাদের এখানে আসেনি, তার কারণ হচ্ছে এখানে শিক্ষকরা ফেল করেছে। এক অদ্ভুত আমার কাছে লাগলো, কোনোদিন তো আমি শুনি নাই যে আমার শিক্ষকরা ফেল করে এবং এটা আসে। সবসময় তো আমাদের ছাত্ররাই ফেল করে, শিক্ষকরা এই দায় এবং তার অভিভাবকরাও দিয়ে থাকেন, দেনও। তাহলে শিক্ষকেরও কি পড়াশোনা করতে হয়? শিক্ষকরা কি ফেল করেন? শিক্ষকদেরকে কি পাটাতনে দাঁড়াতে হয়? তার মানে এই জায়গায় হচ্ছে পয়েন্ট যে গণতন্ত্র যে এই জায়গায় ব্যর্থ হয়েছে,
আমাদের 69, আমাদের 90 এবং 24 সালে যে গণঅভ্যুত্থানে বারবার গরিব মানুষের সেই মফিজ এলাকার সাইদদের জীবন দিচ্ছে, তার একমাত্র অন্যতম কারণ হচ্ছে আমাদের শিক্ষকরা বারবার ফেল করছেন। কোন শিক্ষকরা? যারা গণতন্ত্রের পাঠ দিচ্ছেন এই অঞ্চলে। ঠিক আবুল মনসুর আহমদ এই জায়গায় কীভাবে প্রাসঙ্গিক দেখেন। আবুল মনসুর আহমদ বলছেন 1968 সনে, একটা জিনিস পরিষ্কার করে দিই আপনাদেরকে, আমাদের ওয়েবসাইটে কিংবা আমাদের না, এটা হচ্ছে www.com abulmansurahmad.com/ দিলে একটি উইকিপিডিয়া পেজ আসে। সেখানে দেখা যাচ্ছে আবুল মনসুর আহমদ বিএনপির রাজনীতি থেকে যুক্ত হয়ে তিনি সাংসদ হয়েছেন। আসলে তা নন। আবুল মনসুর আহমদ 1963 সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে ইস্তফা নিয়েছেন, অর্থাৎ তিনি এখান থেকে বিদায় নিয়েছেন। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে যে রাজনীতি করলে যা হয়, মিছিল, মিটিং, সাংসদ, এমপি, মন্ত্রী, সেই রাজনীতি থেকে ইস্তফা নিয়েছেন। তার মানে বাংলাদেশ হওয়ার আগেই। উইকিপিডিয়াতে দেখাচ্ছে তিনি জিয়াউর রহমানের প্যানেলে তিনি একজন এমপি ছিলেন, তা কিন্তু নয়। এখানে একটা মজার ঘটনা ঘটেছে। আবুল মনসুর আহমদের ধানীখোলায় একজন ভদ্রলোক ছিলেন, তার নাম আবুল মনসুর। তো আবুল মনসুর আহমদের জনপ্রিয়তা এত বেশি যে তিনি কি করলেন, নামের সঙ্গে তখন আহমদ যুক্ত করে দিলেন। আহমদ যুক্ত করে তিনি পরবর্তীতে এমপি নির্বাচিত হলেন এবং উইকিপিডিয়া আসলে ওই রেফারেন্সটাই টানে। তা আমি যেটা বলছিলাম, 1964 সনে তিনি লিখছেন, তার আত্মজৈবনিক স্মৃতিকথা বইয়ের নাম আত্মকথার মধ্যে লিখছেন, তিনি তখন নবযুগ এবং ইতিহাদ পত্রিকা সম্পাদনায় ছিলেন। তার রুমে পাখা লাগানোর কথা, তিনি সম্পাদক। তিনি বলছেন যে আমার যারা সাব এডিটর আছেন, অ্যাসোসিয়েট এডিটর আছেন, তাদের রুমে কি পাখা লাগানো আছে? বলছে না স্যার, তার ওখানে লাগানো নেই। বলছে আগে তাদের ওখানে লাগানো হবে, তারপর আমার রুমে লাগানো হবে। আচ্ছা, আমাদের ডিসি, ভিসি, এসপি, ইউনু যারা আছেন, তারা কি কখনো বলেন যে আমার ছাত্রদের হলে খারাপ অবস্থায় আছে, আমরা কখনো সুযোগ সুবিধা নেব না? তারা কি বলে? যদি না বলে, এই জায়গায় হচ্ছে আবুল মনসুর আহমদ প্রাসঙ্গিক। আমার ছাত্ররা কেমন আছে এটা শুধু ওয়াশরুমের টয়লেট দেখলে বোঝা যায়। আমার ছাত্ররা কেমন আছে এটা বিশ্ববিদ্যালয়ের ময়লা দেখলে বোঝা যায়। একটা বিশ্ববিদ্যালয়ের এত বছর বয়স, বিজ্ঞান কি, রাষ্ট্রবিজ্ঞান, এই কত বিজ্ঞানে তারা পড়ে, কিন্তু ময়লা কিভাবে কনজিউম করবে এটা বিজ্ঞান তারা পড়তে পারে না। এইটা কি একটা গবেষণার বিষয় হতে পারে না? আজকে আমি প্রায় 4 গ্রাম ঘুরলাম আশেপাশে, ওই গ্রামবাসীকে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন, 5 তারিখের আগের বিশ্ববিদ্যালয় এবং আজকের বিশ্ববিদ্যালয়কে আপনি কিভাবে দেখেন? বলে যেই লাও সেই গরু। একজন কৃষক বলছেন আপনাকে নিয়ে, আপনি অনার্স করছেন, মাস্টার্স করছেন, আপনি এমফিল করছেন, আপনাকে একজন কৃষক বলে আপনি যেই লাও সেই গরু। এই যে আবুল মনসুর আহমদ তার ঘরে পাখা লাগানোর আগে তিনি তার অ্যাসোসিয়েট এডুকেটরকে লাগাতে চেয়েছেন, এটা দ্বারা বোঝা যায় তার যে উদারতা। ফলে আবুল মনসুর আহমদ এই জায়গায় আমাদের প্রাসঙ্গিক হবেন, কারণ তিনি সবসময় তার অধীনস্থ, তার বন্ধু, সহপাঠী, অ্যাসোসিয়েটদের চিন্তা করেছেন। তাই আজকে আবুল মনসুর আহমদের মতো, আবুল ফজলের মতো, কামরুদ্দিন আহমদের মতো, তাজউদ্দিনের মতো, আবুল কালাম শামসুদ্দিনের মতো, আনোয়ার হোসেনের মতো, কিংবা আব্দুল করিম সাহিত্য বিশারদের মতো যারা দায় এবং দরদ অনুভব করতেন, আমরা তাদেরকে স্মরণ করতে চাই। চ্যানেল আইয়ের একটা জনপ্রিয় বিজ্ঞাপন ছিল, লাক্সের ছোঁয়ায় স্টার হয়ে যায়। আমরা বিশ্বাস করি আব্দুল করিম সাহিত্য বিশারদ, আব্দুল কাদির, শিক্ষাগোষ্ঠীর আব্দুল ওদুদ সহ আবুল মনসুর আহমদদেরকে স্মরণ করলে আমাদের এই বিশ্ববিদ্যালয় সত্যিকার অর্থে গণমানুষের বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে। আবুল মনসুর আহমদের খুব ইন্টারেস্টিং একটা উদ্ধৃতি আপনাদের শোনাবো। এটা গত মাসে আমরা বের করেছি, রাষ্ট্র গণতন্ত্র ভাবনা সংবিধান। এই বইটি শিক্ষার্থীদের জন্য খুবই কম দামে 100 টাকায় রাষ্ট্রচিন্তার বাইরে বিক্রি করছেন। এটার একটি ব্যাক পেজে একটা উদ্ধৃতি আছে, আপনাদেরকে শোনাই। আমি আবার অনুরোধ করবো আমাদের যারা এখানে শিক্ষক আছেন, আমার কথাগুলো শিক্ষকদের জন্য নয়, কারণ শিক্ষকরা অনেক প্রাজ্ঞ মানুষ। আমি আমার ছাত্র বন্ধুদের সঙ্গে কথা বলছি, যারা ধর্মের দ্বারা রাষ্ট্র শাসন করিতে গিয়েছেন, পরিণামে তারা
ধর্মকেই রাষ্ট্রের দ্বারা শাসন করাইয়াছেন। ধর্ম শাসিত রাষ্ট্র সম্ভব হইলে ভালোই হইত। বাক্যটা আবার খেয়াল করেন, ধর্ম শাসিত রাষ্ট্র সম্ভব হইলে ভালোই হইত, কিন্তু ইতিহাসের শিক্ষা এই যে তা কোনোদিন সম্ভব নয়। ইতিহাসের এই শিক্ষা অগ্রাহ্য করিয়া যারা রাজনীতিতে ধর্মকে টানিয়ে আনিতে চান, তারা ধর্ম ও রাজনীতি উভয়কে অনিষ্ট করিতেছেন। আসলে তো তাই। ধর্ম রাষ্ট্র এত বড় বিষয়, আমাদের রাষ্ট্রবিজ্ঞানের যারা পড়েন তারা ভালো করে জানেন, আমার অত জানাশোনা নেই। কিন্তু আপনি যখন ধর্মের সঙ্গে রাষ্ট্র, রাষ্ট্রের সঙ্গে ধর্ম লাগিয়ে দেবেন, কোনোভাবেই আপনি না এধার যাবেন না ওধার যাবেন, কোনোটাই হয় না। তাই আমি বন্ধুদেরকে অনুরোধ করব, আপনারা যা পড়বেন, যা পড়াবেন, কাউকে ভালোবাসেন সেটারও যেন একটা যুক্তি থাকে, কাউকে ঘৃণা করেন সেটারও যেন একটা যুক্তি থাকে। আপনি এই সময় ধর্মকে আনবেন, সংবিধানের সঙ্গে ধর্মকে যুক্ত করে দিবেন, এটা না ভাই, এটা না, এটা ঠিক নয়। কোনটা ঠিক? ওই জন্য আমাদেরকে পেছনের হিস্ট্রিটা পড়তে হবে। কেন আমাদের 47, কেন আমাদের 52 আসে, কেন আমাদের 69 আসে, কেন আমাদের ডাক্তার মিলন যায়, আসাদ যায়, কেন আমাদের সাইদ যাবে? আচ্ছা, আমরা কি আবার 10 বছর পরে আরেকটা গণঅভ্যুত্থান হবে? তাহলে আমরা কিভাবে আমাদের এগুলো যাবে? তখন আমাদের সঙ্গে বন্ধু হিসাবে, বাবা হিসাবে, অভিভাবক হিসাবে আবুল মনসুর আহমদরা পাশে দাঁড়ান। আমি বিশ্বাস করি আমাদের বর্তমান এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক স্বনামধন্য শিক্ষক আছেন, তারা চাইলে আপনাদের জীবনকে আমূল পাল্টে দিতে পারেন, কিন্তু তারা চান? এটা আপনারা জানেন। আমার প্রশ্ন, আমি বিশ্বাস করি যে এরা আমূল পাল্টে দিতে পারেন। আমি বিশ্বাস করি নেত্রকোনা, কেন্দুয়া থেকে যে শিক্ষার্থী এখানে এসেছে, নাটোর, পাবনা, কুষ্টিয়া, কুমিল্লা, যেখান থেকে যে শিক্ষার্থীরা গরিব কৃষকের সন্তানরা এখানে এসেছে, এখানে একটা স্বপ্ন নিয়ে আসে। আমরা অসংখ্য শিক্ষার্থীকে দেখেছি, শুধু কোভিডের প্রায় 2 বছরে 178 জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুইসাইড করেছে। একবারও কি ভাবেন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কত মানুষকে পেছনে ফেলে তারপর এই বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তারপরে সে আত্মহত্যা করে? কোনো কি সাধারণ ঘটনা? আমার কোনো বিশ্ববিদ্যালয়ে কি শুধু এই ঘটনাকে ধরে একটা অ্যানালাইসিস হয়েছে, একটা থিসিস করেছে? কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আত্মহত্যা করে, কেন তাদের স্বপ্নকে কোথায় নিয়ে যায়? এই জায়গা থেকে আবুল মনসুর আমাদের রাষ্ট্রচিন্তা, ওই যে বলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কতটা অভিভাবক হয় আর কতটা তারা চাকরি করে, এটা আপনারা নিজেরা হাড়ে হাড়ে টের পান। এই যে মৌসুম, এই মৌসুমে দেখবেন অসংখ্য গাছের পাতা ঝরে যায়। আমার কাছে মনে হয় এটা শুধু আপেক্ষিক, শুধু পাতা ঝরা নয়, এটা মনে হয় আমাদের শিক্ষার্থীদের জীবনের আয়ু ধীরে ধীরে ক্ষয়ে পড়ছে আপনাদের কাছে এসে। আমাদের শিক্ষকরা কি সেই অর্থে আবুল মনসুর আহমদকে পড়েন, আবুল কালাম শামসুদ্দিনকে পড়েন, আব্দুল করিম সাহিত্য বিশারদকে পড়েন, যিনি জীবনের আয়ু খরচ করে আমার জীবনের আত্মস্মৃতি, আইডেন্টিটি দেওয়ার জন্য দিনের পর দিন পুঁথিয়ে সংগ্রহ করেছেন, আমাকে আত্মপরিচয় নির্মাণ করতে সাহায্য করেছেন? আমরা কি তাকে জানি? আমরা কি আহমদ ছফাকে জানি? যদি না জানি তাহলে এই দায় আহমদ ছফার না, এই দায় আমার বিশ্ববিদ্যালয়ের পাঠাতনের। ফলশ্রুতিতে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুইসাইড করে, তারা আশা দেখে না, হতাশা দেখে। তাই আমি বলছি ওই যে আবুল মকসুদের ওই কথায়, শুধুমাত্র শিক্ষার্থীরা ফেল করে না, শিক্ষকরাও ফেল করে। এই শিক্ষকের ফেল করা কোনোদিন আপনারা দেখেন না। গত 15 বছরে যেসব শিক্ষকরা নিযুক্ত হয়েছেন, আমি একজন সিকিউরিটি গার্ড এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জিজ্ঞেস করেছি, বলে 3-এর কম পেয়েও শিক্ষক হয়েছেন। ভাই, তারা কিভাবে পড়াবে আমার জানা নাই। বাজারে গেলাম, আলুর দাম কত, পটলের দাম কত, টমেটোর দাম কত জিজ্ঞেস করলাম। পরে আমি ঢাকায় আমার এক বন্ধু আছে কাঁচা বাজার, কারণ বাজার, প্রথম আলো যে চাকরি করে, তাকে ফোন করলাম,
বলে আজকে টমেটো কারণ বাজারে 120 টাকা, আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ময়দানে 160 টাকা টমেটোর কেজি। আচ্ছা, আমার যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে সিট না পেয়ে আপনাদের তথাকথিত নিয়মের বাড়াজালে বাইরে থাকে, তারা কিভাবে জীবন চালায় একবার ভেবেছেন? আবুল মনসুর আহমদ এই ক্ষেত্রে কি বলেছেন দেখেন। আমি আমার নিজে থেকে কোনো কিছু বানায় বলছি না ভাই, আমার বানায় বলার অভ্যাস নাই, কারণ বানায় বলতে হলে যে প্রস্তুতি যোগ্যতা থাকা দরকার সেটা আমার নাই। তিনি বলছেন নাগরিকের স্বাধীনতাই রাষ্ট্রের স্বাধীনতা। আচ্ছা, বিটিভিতে দেখলাম গত 15 দিন টানা এত পরিমাণ ইউনুসকে দেখায়, তার আগে দেখায় তো শেখ হাসিনাকে। আচ্ছা, আমার নাগরিকের এই নিউজ কোথায় যাবে? আমার বাসস কার নিউজ ছাপবে? নাগরিকের স্বাধীনতাটা তাহলে কোথায় থাকবে? আপনারা যদি এই বিষয়গুলো না ভাবেন তাহলে হবে না। উনি বলছেন 1971 সালে নাগরিকের স্বাধীনতায় রাষ্ট্রের স্বাধীনতা। নাগরিকের স্বাধীনতা নির্ভর করে সত্য ও নির্ভুল সংবাদ সরবরাহের পর। নাগরিকের স্বাধীনতা নির্ভর করে সত্য নির্ভুল সংবাদ সরবরাহের পর, কারণ নাগরিকের নির্ভুল মতামতের উপর নির্ভর করে সরকারি পলিসি ও প্রোগ্রামের নির্ভরতা। গণতান্ত্রিক সরকার শুধু এইভাবে সঠিক পথে চলতে পারে যদি তার নাগরিক নিজেরাই সোচ্চার হয়। আচ্ছা, প্রত্যেকের ঘরে কোরআন আছে, বাইবেল আছে, যা যা যে বিশ্বাস করে তাই আছে, তাহলে আপনার কোনো ধর্মের কিছু দরকার নাই, এটা দিয়ে তো আপনি ভালো হইতে পারেন, আপনার তো সংবিধানের প্রয়োজন হচ্ছে না, তাহলে আপনি ভালো হন না কেন? কারণ আমরা ওইটা পড়ি না। সবার ঘরে কোরআন আছে, হাদিস আছে, ইজমা আছে, কিয়াস যা সবই আছে। ওই যে নাগরিক যদি সোচ্চার না হয়, নাগরিকের মধ্যে যদি নবজাগরণ না ঘটে, শুধুমাত্র 24-এর সাইডের জীবন দিয়ে জীবন পাল্টানো যাবে না। তার জন্য আপনাদের সোচ্চার হইতে হবে। এটার সোচ্চারের একটা উদাহরণ বলি। আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানে অসংখ্য ভাই এবং বোনকে নির্মমভাবে আমার রাষ্ট্রবাহিনী অজ্ঞাতভাবে মোহাম্মদপুর সহ নানান জায়গায় অজ্ঞাতভাবে চাপা দেওয়া হয়েছে, অজ্ঞাত মাটি দেওয়া হয়েছে। এটা তো আপনারা জানেন, ভালো কথা। আমি কয়েকবার নানানভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সমন্বয়ক সহ উল্লেখযোগ্য জনদের দৃষ্টি আকর্ষণ করলাম যে আপনারা যেই কারণে আপনারা আমাদের নায়ক হয়েছেন, সমন্বয়ক হয়েছেন, আপনারা কি যেসব মা অপেক্ষা করছে তার সন্তানের জন্য, এত প্রযুক্তি ডিএনএ টেস্ট করলে তার পরিচয় পাওয়া যায়, তাকে কি বাসায় ফিরে যাওয়া যায় অন্তত বডিটা, তারা কেউ এই বিষয়ে আগ্রহী হলো না। পরে আমাদের শ্রদ্ধেয় আরিফ খানের পরামর্শে আমি হোম মিনিস্ট্রিকে একটা চিঠি দিলাম। জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যেসব ভাইরা শহীদ হয়েছেন কিন্তু পরিচয়হীন, তাদেরকে ঢালা চাপা দিয়ে অজ্ঞাতভাবে গণকবর দেওয়া হয়েছে, আমি রাষ্ট্রের কাছে অনুরোধ করব তারা এই বিষয়ে কি উদ্যোগ নিয়েছে আগামী 3 কর্মদিবস কিংবা 7 কর্মদিবসে আমাকে জানানোর জন্য। যদি না জানানো হয় তাহলে আগামী দিন কি উদ্যোগ নেবেন সেই বিষয়ে উদ্যোগপূর্বক আমাকে জানাবেন। গত 17 দিন পরে আজকে চিঠি এসেছে। এই চিঠির ভাষা হচ্ছে, আমরা আপনার চিঠিটি শহীদ স্মৃতি ফাউন্ডেশনে পাঠিয়েছি। শহীদ স্মৃতি ফাউন্ডেশন নামে বাংলাদেশে কোনো ফাউন্ডেশন নেই। পরে জানা গেল সেটা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে তারা পাঠালেন। 4 মাস হয়ে গেল। আপনাদেরকে আরেকটা ঘটনা মনে করে দিই। গত 7 দিন আগে প্রথম বিশ্বযুদ্ধের যে কুমিল্লা যে ওয়ার সিমেট্রি আছে, ওখান থেকে জাপান তার 8 জনের বডির স্ট্রাকচার 81 বছর পরে জাপান তারা নিয়ে যাচ্ছে। আর আমরা 3 মাসের ব্যবধানে আমার শহীদ ভাইদের মরদেহ চিহ্নিত করতে পারলাম না। তাহলে এই রাষ্ট্র, এই বিপ্লব, এই গণঅভ্যুত্থান দিয়ে আমি কি করব বলেন? তখনই বলে ঈশ্বর থাকে ভদ্রপল্লীতে, আর এই জীবন লই আমি কি করিব, এই বিপ্লব লই আমি কি করিব, যে বিপ্লবে আমার অতীশ দীপঙ্কর সহ বঙ্গবন্ধু সহ হলগুলো খালি থাকে, 1 বছর সিকিউরিটি গার্ডরা দায়িত্ব পালন করে। আমি আজকে খবর নিলাম, বলছে আমরা 14 মাস বেতন নিয়ে এখানে কোনো ছাত্র উঠায় না। আচ্ছা বলেন, অতীশ দীপঙ্করের নামে আপনারা কি করছেন? বঙ্গবন্ধুর নামে আপনারা হল করেছেন, ছাত্ররা বাইরে থাকে, যারা 160 টাকার টমেটো কেন, একটা 20 টাকা একটা ডিম কেনে খেতে পারে না, তাহলে তাদের জীবন নিয়ে আপনারা কি করবেন? আপনার তো থাকার কোনো অসুবিধা নাই ভাই, আপনি আমাদের ছাত্রদের জীবন নিয়ে কেন আপনারা ছিনিমিনি খেলছেন? তাই আমি আগেই বলেছি, আমার কোনো শিক্ষকদের নিয়ে কোনো আলাপ নেই, আমি আমার ভাই বন্ধু বাবাদের নিয়ে কথা বলছি যারা আগামী দিনে নায়ক হবেন।
তারা বাইরে থাকবে, এক রুমে 6 জন থাকবে, আর আপনার হল মানে খালি পড়ে থাকবে আপনার আমলাতান্ত্রিক জটিলতা। এই জটিলতার জন্য আমার বিপ্লব হয়েছে। গত 4 মাসও আমার কোনো ধরনের বিপ্লবের পরবর্তী ছেলেরাকে স্থান পেতে পারে না। আপনারা কেন কথা বলবেন না? শুধুমাত্র এই মৌসুমে বৃষ্টিতে গাছের যে পাতা ঝরে সেটা না, আমার ছেলেদের স্বপ্ন ঝরে, আমার ছেলেদের কান্না ঝরে, আমার ছেলেদের দুঃখ ঝরে পড়ে। আবুল মনসুর আহমদ পরের বাক্য কি বলছেন, খুবই দুর্দান্ত, আপনারা এটা পড়লে বুঝতে পারবেন। নিঃসন্দেহে সুবিধাবাদী রাজনীতিবিদ নীতি বিসর্জন দিয়ে শিক্ষা লাভ করে। 1969 সালে বলছেন, বাক্যটা দেখে খেয়াল করেন, নিঃসন্দেহে সুবিধাবাদী রাজনীতিবিদরা নীতি বিসর্জন দিয়ে এক ধরনের সুবিধা লাভ করে ফায়দা লাভের আশায়। গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এটি অন্তরায়। যে রাজনীতিবিদদের নীতিতে গণতান্ত্রিক বিরুদ্ধ আচরণ দেখেছেন তাদেরকে তিনি কঠোর ভাষায় নিন্দা এবং মন্দ করেছেন আবুল মনসুর আহমদ। তিনি তার গুরু শেরেবাংলাকে তার গল্পের ভাষায় বলছে সিঙ্গি বাংলা কুত্তাই বাংলা। আজকে আমাদের যেসব উপদেষ্টা আছে, প্রধান উপদেষ্টাকে কি এরকম স্যাটায়ার করে লিখতে পারবেন, বলতে পারবেন? পারবেন না। জি হুজুর, জি হুজুর। কারণ আমাদের মধ্যে দাসপ্রথা যদি একবার আসে সে কোনোদিন আর মানুষ হতে পারে না। আর দাসপ্রথা কিভাবে আসবে? আপনি তাদেরকে হল খালি রাখছেন, আর আমলাতান্ত্রিক জটিলতায় তাদেরকে বাহিরে রাখছেন। এই ছেলে স্বপ্ন ধীরে ধীরে মারা যাবে এবং সে আত্মহত্যা করবে। তার দায় কে নিবে? মালিকুল মওতের চিঠি এসেছে সংক্ষেপ করার জন্য। এইভাবে আসলে চিঠি আসে, চিঠি যায়, ভিসি আসে, ভিসি যায়, ভিসি আছে, ভিসি যায়। আমার জনগণের ভাগ্য কি বদলায়? যদি না বদলায় আপনারা সোচ্চার হন। আগামী 7 দিন আলটিমেটাম দেন, শুধু ক্যাম্পাস পরিষ্কার হবে। আগামী 1 মাসের আলটিমেটাম দেন, সকল হলে শিক্ষার্থীদের অ্যালটমেন্ট দিতে হবে মেধা এবং যোগ্যতা। আপনারা কথা বলেন, আপনাদের গবেষণা প্রতি বছর যা হয় সেগুলো প্রকাশ করতে কি কি বিষয় আপনারা গবেষণা করেন? শিক্ষকরা প্রতি বছর মেলা আসে, কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হাতে গোনা 10 জনের বাইরে তাদের লেখাপড়ার বই পাওয়া যায় না। তারা কারা? কি করেন এরা? শুধুমাত্র ব্যবসা শিক্ষকতা করেন তাই? লজ্জা, হায়া, মায়া থাকলে মনে হয় মাটি ধোয়া হয়ে তারা মিশে যেতে, সেটা নাই। যাই হোক, আমি শেষ করছি, মূল কথা আমাদের স্যার বলবেন। আমি একটু বলছি, আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ প্রবন্ধ প্রতিযোগিতা করে। আপনারা যারা প্রবন্ধ লিখতে চান শুধু লিখবেন নয়, আমরা অত্যন্ত একটি প্রবন্ধের জন্য আমরা 10,000 টাকা সম্মানী দিয়ে থাকি। এবারে সেটা বাড়বে, আপনারা চাইলে সেটার মধ্যে যুক্ত হন। এবারে আমরা আরও নানান কার্যক্রম করি। যেসব শিক্ষার্থীরা আর্থিক কারণে এমফিল পিএইচডি করতে অসুবিধা হয় আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। ফলশ্রুতিতে আমরা মনে করি যে আবুল মনসুর আহমদ তাদের লোক, আমরা তাদের পাশে দাঁড়াবো। তাই আজকে শুধুমাত্র বেহাত বিপ্লবের এই সময় নয়, আমরা যদি সোচ্চার না হই তাহলে হয়তো আরেকজন ওয়াসিম থাকবে, আরেকজন তরুয়া আসবে, আরেকজন সাইদ আসবে, আর আমাদের সমন্বয়করা আরেকটি সুযোগ খোঁজার চেষ্টা করবে। আচ্ছা, একবারও কি দেখেছেন আমরা কি কোনোভাবে আন্দোলন করেছি জব্বরকে সরিয়ে রহিমকে আনার জন্য? আমরা কি ন্যায্যতার ভিত্তিতে ওই কাজটি করার চেষ্টা করেছি। সুতরাং ন্যায্যতাটা সব জায়গায় যেন প্রতিষ্ঠিত হয়, এই জায়গাটুকু করবেন। আমি শেষ করছি ওইটুকু বলে। আমি ঢাকা থেকে আসার পরে আমার বারবার একটা জিনিস মনে হয়েছে যে আমি জানি চট্টগ্রামে খুবই সাহসী 3 তরুণ নির্মমভাবে নিহত হয়েছেন রাষ্ট্রবাহিনীর মাধ্যমে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিশ্চিতটা অন করবে, তাদের নামে একটা বড় ধরনের অন্তত গ্রাফিতি থাকবে, একটা বড় পোস্টার থাকবে। আমি এটা পেলাম না। আমার শহীদ নিয়েও রাজনীতি হয়, আমার লাশ নিয়েও রাজনীতি হয়। আমার এইখানে যে হলগুলো আছে আপনারা তাদেরকে শুধু নামাঙ্কিত, তাদের নামকরণ নয়, তাদের জীবন আদর্শ চর্চার মাধ্যমে আমাদের ওয়াসিম, আমাদের তরুয়া, আরও যারা আছেন আমি সবার নাম জানি না, যে 3 জন, তাদের নামে কিভাবে তাদেরকে স্টাবলিশ করা যায় সেটা দেখবেন। 1, 2 হচ্ছে শুধু তাদেরকেই শুধুমাত্র এইভাবে নয়, যারা সমন্বয়ের দায়িত্ব পালন করেছেন। আমার একজন সিকিউরিটি গার্ড আজকে আমাকে বললে মামা, জুলাই আন্দোলনে দেখতাম 100, 150, 200 মানুষ যুক্ত হচ্ছে, ধীরে ধীরে বাড়ছে। আন্দোলনের পরে এত সমন্বয়ক হয়ে গেল, আমরা কাকে সমন্বয়ক বলবো আর কাকে বলবো না তাই বুঝতে পারি না। তো সুতরাং আমরা যারা গরিব মানুষ আছে আমাদের পাশে যেন তারা থাকে। আর এই বিশ্ববিদ্যালয় নাকি কাগজে ঠিক নেই, এরা নাকি শূন্যে ভাসে। তো আপনারা গরিব মানুষের সঙ্গে এবং এই বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যেসব গ্রামবাসী আছে
তাদেরকে যদি এই বিশ্ববিদ্যালয়ে নানানভাবে চিন্তায়, আদর্শে, সততায় উজ্জ্বল করে দিতে পারে, এত বছর হয়ে গেছে, তাহলে তো বিশ্ববিদ্যালয়ের সফলতা আরও দ্বিগুণ হতে পারে। তাই আমি চাই যে আমাদের প্রান্তিক মানুষের এই যারা গ্রামবাসী আছেন, তাদেরকে যদি বিশ্ববিদ্যালয়ে নানানভাবে ভালোবাসায়, আন্তরিকতায়, উদারতায় তাদের সঙ্গে সেতু বন্ধন হয়, তাহলে আবুল মনসুর আহমদের স্বপ্ন, আব্দুল কাদিরদের স্বপ্ন, আব্দুল করিম সাহিত্য বিশারদদের স্বপ্ন, কিংবা খালেদ সলিমুল্লাহ খানের স্বপ্ন অবশ্যই সুন্দর দেশের জন্য বাস্তবায়ন হবে। সে আশা ব্যক্ত করে আবারও কথা বলার জন্য অন্য কোনো প্ল্যাটফর্মে আসার সুযোগ রেখে আপনাদেরকে বিদায় বলতে চাই। শেষ কথা এটা বলছে, যে দেশের জনগণ তেমন সে দেশের শাসক তেমন আসে। আপনারা যদি না বদলান তাহলে আরেক হাসিনা আসবে।